কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের পোড়া লাশ উদ্ধার, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জ্বালানি তেলের ভোগান্তি সারা দেশে, কয়েক জেলায় হামের ভয়াবহতা, রাজশাহী, কুষ্টিয়া আরও 5 শিশুর মৃত্যু। ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর, আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকে করুণ পরিণতির হুঁশিয়ারি 11 দলের, অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর ইউনূসকেও মাঠে নামার আহ্বান নাহিদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার তৈরি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে কদমতলী গোল চত্বর এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল গনির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শনিবার দুপুর 1টা কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের গ্যাস লাইট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পান আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী। তারা জানান, আগুন দেখার সাথে সাথেই তারা নেভানোর চেষ্টা করেন, কিন্তু গ্যাস লাইটারের ফ্যাক্টরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পরে কেরানীগঞ্জ, পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে 1:10 মিনিটের সময়, যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন। সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2:30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। ঘটনার পর সংশ্লিষ্টদের নিয়ে ফ্যাক্টরি এলাকা পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা। এই কারখানাটিতে এর আগেও আরেকবার আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় একাধিকবার বলার পরও আবাসিক এলাকা থেকে সরানো হয়নি এটি। সিরাজুমনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে, সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। চলমান এই অস্থিরতার জন্য গ্রাহকদের প্যানিক ক্রয়কে দায়ী করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব বাংলাদেশেও। রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ এই লাইন শুরু হয়েছে সকাল থেকেই। এই পাম্প থেকে তেল নিতে 2 ঘন্টারও বেশি সময় লাইনে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। 2 ঘন্টা হলো সিরিয়ালে, 2 দিন পরে আসলাম। তেল যদি রেগুলার দেয়, এভাবে তো লাইনে দাঁড়িয়ে থাকা তেল আমার কোনো প্রশ্ন আসে না। আমি টিচার মাদ্রাসার, কিন্তু 2 ঘন্টা করে আমার 12টার থেকে ক্লাস ছিল। এই লাইনের জন্য একটা ক্লাস মিস যাইতেছে। কেন এমন দীর্ঘ অপেক্ষা থেকে তেল নিতে হবে? প্রয়োজন নাকি আতঙ্ক? পাম্প সংশ্লিষ্টদের দাবি, আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজন না থাকলেও তেল নিতে আসেন, আর এমন গ্রাহকের সংখ্যা অর্ধেকেরও বেশি। কিছু কিছু বাইকে আছে, দেখা যায় যে তেল আছে তারপরও নিতে আছে, দেখা যায় 300, 400, 200 টাকা গেলেও ট্যাঙ্কি ফুলা বইয়ে যায়। এই যে সিরিয়ালটা দেখছেন, এটা আসলে শুধুমাত্র মানুষের প্যানিকের জন্য হচ্ছে। মানুষ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থেকে যদি বের হয়ে না আসতে পারে, তাহলে এই সংকট কখনোই শেষ হবে না। একটা গাড়িতে দেখা যায় যে ওর ক্যাপাসিটি আছে 50 লিটারের, 30 লিটার 35 লিটার তেল ওর গাড়িতে এখনও আছে, অথচ সে ফুল ট্যাঙ্ক তেল নেওয়ার জন্য আবার 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। বাইকারগুলোরও সেম অবস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে পরিবাগের এই পাম্পে আসেন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। তিনি জানান, আমদানি নির্ভর ডিজেলের জন্য নেই কোনো লম্বা সারি। বেশিরভাগই দেশে উৎপাদন হওয়া পেট্রোল এবং অকটেন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ তার। ডিজেল হচ্ছে আমদানি করতে হয়, কিন্তু সেই ডিজেলের কিন্তু আমার সংকট নেই। আমার সংকট হচ্ছে যেটি অকটেন এবং পেট্রোল, যেটি আমার বেশিরভাগ হচ্ছে আমার দেশে উৎপাদন হয়, সেটার একটা কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। আমাদের মোটরসাইকেল বা বাইকাররা যারা আছে তারা অতিরিক্ত পরিমাণ তেল রিজার্ভ করতেছেন। এছাড়া যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো হয়তো তার 10 লিটার তেল দরকার, কিন্তু তিনি 40 লিটার তেল থাকা সত্ত্বেও আবার হচ্ছে আমাদের পেট্রোল পাম্পগুলোতে লাইন দিচ্ছেন। পেট্রোলের শতভাগ এবং অকটেনের 80% দেশে উৎপাদন হলেও বর্তমান সংকটের জন্য গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে দায়ী করেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া থেকে আরও 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে ফুয়েল ট্যাঙ্কার শান গ্যাং ফা জিয়ান। ট্যাঙ্কারটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা এটি 10ম জাহাজ। বহির্নোঙরে কিছু ডিজেল খালাস শেষে রবিবার পতেঙ্গা ডলফিন জেটিতে সব ডিজেল খালাস শেষে ফিরে যাবে ট্যাঙ্কারটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ দেশের সামগ্রিক অর্থনীতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সাথে প্রথম বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন তিনি। এই সময় ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশের শিল্প খাত ও অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত সহ সমসাময়িক নানা আলোচনা করতে শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় সরকারের পক্ষ থেকে যুদ্ধের বিরূপ প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান, এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। এছাড়াও বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সাথে। বৈঠকে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট সহায়তার চাওয়ার বিষয়টি উঠে আসে। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রজেক্ট চালু করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি সহ নানা বিষয় উঠে আসে বৈঠকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তেল কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলেও জানান আইনমন্ত্রী। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের
ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। রাজধানীতে হাম রোগীর সংখ্যা বেড়েই চলছে। সারা দেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিকে মহামারী আকারেই মনে করছেন চিকিৎসকরা। রাজধানীর হাসপাতাল ঘুরে হাম রোগের অবস্থা সম্পর্কে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পাবনার বাসিন্দা আতিউর রহমান হাম রোগে আক্রান্ত যমজ 7 মাসের 2 কন্যা শিশুকে ভর্তি করিয়েছেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। পাবনা সরকারি হাসপাতালে সন্তানদের হাম ধরার পর নিয়ে আসেন এই হাসপাতালে। গত 1 মাস ধরে অসুস্থ 2 সন্তানকে নিয়ে কেমন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেটাই জানালেন তিনি। আমি পাবনাতে ছিলাম একবার 12 দিন, তারপর ছিলাম আবার 7 দিন, তারপর এখানে আবার 7 দিন। আগে থেকে আমরা টের পাইলে এই জায়গায় আসলে আমার মনে হয় আগে থেকে আমাদের সুস্থ হইতো, কিন্তু ভোগান্তি তো ভালোই হয়েছে, টাকা তো অনেকগুলোই গেছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম রোগের জন্য 10টি বেড নির্ধারিত থাকলেও এখন অন্যান্য রোগীর সঙ্গে এখানে ভর্তি আছে 92 জন। এদের বেশিরভাগই 9 মাসের নিচে শিশু। সারা দেশ থেকে হামে আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাঠানো হয় এই হাসপাতালে। হাম উঠছে যখন আমি 4-5 হসপিটাল, প্রাইভেট হসপিটাল নিয়েছি, ওনারা আমার বাচ্চাকে রাখতে চায় নাই। ওনারা এই হাম লক্ষণ দেখে ওনারা পাঠিয়ে দিছে এখানে। হামের পরীক্ষা নিচ্ছে আজকে, শুক্রবার ছিল কালকে, ও তার জন্য নিতে পারে নাই হামের পরীক্ষা। টেনশন তো বেশি হয়, যেরকম শ্বাসকষ্ট এরকম হয়, বালা মন্দ কিচ্ছু হয়েছে না, যেমনই মন। জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ ও গোটা সহ হামের নানা উপসর্গ নিয়ে রোগীদের নিয়ে আসা হয় এখানে। অন্যান্য হাসপাতালে ভাইরাসজনিত এই রোগের চিকিৎসা না পেয়ে ছুটে আসছেন স্বজনরা। চিকিৎসা দিতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মহামারীর আকার ধারণ করছে, এত ক্রিটিক্যাল অবস্থায় আসে আর তারা এতগুলি হাসপাতাল ঘুরে ঘুরে আসে, তখন আমাদের পক্ষে তাদেরকে বলা কঠিন হয়ে যায় এবং তারাও খুব হয়রান ক্লান্ত থাকে যে আমরা আর পারি না এতগুলি হাসপাতাল, ফলে আমাদের ভর্তি করতে হয়, ফলে আমরা পেশেন্টদের লোড সামলাতে পারতেছি না আর কি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত বেড। তবে হাম রোগের চিকিৎসা সেবা পেলেও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগও করেছেন রোগীর স্বজনরা। এখানের সবই ঠিক আছে, ডক্টররা ভালোভাবে দেখে, চিকিৎসাও খুবই ভালো, কিন্তু পরিবেশটা খুবই নোংরা, যা বলার মতো না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে বাড়ছে হামের ভয়াবহতা। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল ও কুষ্টিয়ায় 5 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 16 শিশুকে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত মোট 11 জনের হাম ও 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। গতকাল 32 জন শিশুর নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 67 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 205 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 132 শিশু। মৃত্যু হয়েছে 5 জনের। এদিকে সিলেটে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আইসিইউ সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের 18 জেলা 30টি উপজেলায় রবিবার সকাল 9টা থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। বলেন, হাম আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত এসব জেলা ও উপজেলা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 60 মাস বয়সের 12,03,267 জন শিশুদের এই টিকা প্রদান করা হবে। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে আরও 61 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন।
ওসমানী ও জিয়াউর রহমানের সমন্বয়ে তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল, কোনো এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির। সকালে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা জানান। বলেন, ৭১-এ শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়ে পাকিস্তান চলে যান। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, তেলিয়াপাড়ার বৈঠক ছিল মুক্তিযুদ্ধে সামরিক কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখান থেকে সুসংগঠিতভাবে গেরিলা যুদ্ধের পরিকল্পনা নেওয়া হয়, যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করেন। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হওয়া সত্ত্বেও আমাদের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটিকে একটি দলীয় দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে জাতির কাছে বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বসতে যাচ্ছে দলটির স্থায়ী কমিটি। সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এটি হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। মোবাশ্বের, কি প্রস্তুতি দেখছেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের? কারা আছেন এখন গুলশান কার্যালয়ে? সাবরিনা, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি যেটা আপনাকে বলতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি আজ রাত 8:30 অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু ইতিমধ্যেই আমাদের যে প্রধানমন্ত্রী, দেশের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই গুলশান চেয়ারপারসন অফিসে সবার আগেই প্রবেশ করেছেন এবং তারপরে স্থায়ী কমিটির যে সদস্য, একজন সদস্য এখন পর্যন্ত প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি, তিনি হলো ডক্টর আব্দুল মঈন খান। এছাড়া অন্যান্য যারা সদস্য রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির যে মেম্বারগুলো রয়েছে, তারা কিন্তু এখন এখানে উপস্থিত হয়নি, এমনটি আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আপনাকে যদি আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের যে বৈঠকটি হবে, এই বৈঠকটিতে আসলে যেহেতু এটি নির্বাচনের পর, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রথম একটি বৈঠক এবং এই বৈঠকে সাম্প্রতিক যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আগামী 6 এপ্রিল যেহেতু নারী সংসদ, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আরেকটি বিষয় যেটা আমরা জানতে পেরেছি, সেটি হলো যে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যেই আলোচনা সমালোচনা সংসদে চলছে, সেসব বিষয় নিয়ে এখানে আলোচনা হতে পারে। তাছাড়া সাম্প্রতিক সময়ে যে জ্বালানি সমস্যাটি রয়েছে, অর্থাৎ জ্বালানির যে সংকট দেশে রয়েছে, সেই সংকট নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম কি বিএনপি হাতে নিয়েছে বা কি নিবে দেশবাসীর জন্য, সেই বিষয়ে হয়তো বা এখানে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি আরো একটি বিষয় বলতে চাই যে আজকের যে সভাটি হবে, এটার আজকের যেই বৈঠকটি হবে, এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে পরবর্তী যে সিদ্ধান্ত আসবে সেটা হয়তো বা দেশবাসী জানতে পারবে। তো এই ছিল আসলে গুলশান চেয়ারপারসন অফিস থেকে আমার কাছে সর্বশেষ। মিটিং শেষে যদি কেউ ব্রিফিং করে, তখন আপনাদেরকে বৈঠকের বিস্তারিত আমি জানাতে পারবো। ধন্যবাদ মোবাশ্বের। একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোটে গণরায় মানতে চায় না বিএনপি। তারা গণরায়কে বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। শনিবার গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এসব বলেন 11 দলীয় জোটের নেতারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গণভোটের গণরায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ বেশ কয়েকটি ইস্যুতে ফের রাজপথে 11 দলীয় জোট। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট।
এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট মানতে চায় না বিএনপি। জনগণের গণরায়কে বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বিএনপি। হুঁশিয়ারি নেতাদের। বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, এই আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়, যারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংঘর্ষ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদেই সমাধান করার চেষ্টা করুন। বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতারা। পরে মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পবিত্র ওমরা পালন শেষে শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মুখ খুলতে হবে। সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এছাড়া আরও কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আসমা আক্তার নুপুর। শনিবার দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে 14 জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদের প্রশাসকরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কার্যক্রম পরিচালনার কথা জানান। প্রত্যেকটা জেলা পরিষদে যে দুর্নীতি করেছেন, উন্নয়নের নামে পকেট ভারী করেছেন, সেগুলোকে আমরা দূর করব। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন। সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভূমি দখলের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি ইতিমধ্যেই সবসময় আমি সংগ্রাম করি এবং এরকম আমার এক সুনাম আছে। সারা নরসিংদী জেলার নেতাকর্মীরা আমাকে সেই সম্মান করে। এই নিয়োগে নরসিংদীর সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে সকলে সন্তুষ্ট। আমি গাজীপুর জেলা পরিষদকে একটি সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব সকলকে নিয়ে, এবং এটা দুর্নীতিমুক্ত
সুন্দর, মাদকমুক্ত, মানুষের প্রতি শ্রদ্ধাশীল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ যা যা কার্যক্রমগুলি আছে ইনশাআল্লাহ সেই কাজগুলি করার চেষ্টা করব সকলকে নিয়ে। গত 17 বছরে কী কী কার্যক্রম হয়েছে, কোনগুলো কাজগুলো ইনকমপ্লিট হয়েছে, কোনগুলো কাজ এখনও শেষ হয় নাই, আমি দ্রুত গতিতে সেই সব জিনিস জেনে আমি দ্রুত শেষ করার চেষ্টা করব। আমি চাইবো না আমাদের পাবলিক ফান্ড কোনো নষ্ট হোক এবং সরকারের যেই প্ল্যানগুলি আছে সেই প্ল্যানগুলি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। জেলা প্রশাসক ডিসির দায়িত্বে এবং জেলা পরিষদের দায়িত্বে, দুটার দায়িত্ব একসঙ্গে থাকলে উনি আসলে সময় দিতে পারেন না এবং মানুষের যে সেবা সেটা পায় না। এই কারণে আমরা দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়েছি এবং আপনারা জানেন যে পার্লামেন্টে এই যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি অলরেডি বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে অতি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতির কারণে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের 27 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তীব্র গরমে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষের। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস। আরিফিন শাওনের রিপোর্ট। বাংলা চৈত্র মাসের শেষ দিকে দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তারপরও জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে মানুষ। রিকশা চালক ইব্রাহিম 6 ভাই বোনের মধ্যে বড়। ইব্রাহিমের কাঁধে পরিবারের দায়িত্ব। সে দায়িত্বের চাপে কাঠফাটা রোদের মধ্যেও ক্লান্তি ছাড়াই ঘুরিয়ে যাচ্ছে রিকশার প্যাডেল। সকাল 6টা-7টার থেকে বাড়া লাগে মামা। কষ্ট তো দারুণ হয় মামা, কষ্ট না করলে টাকা পাওয়া যায় না, খাওয়া দাওয়া হয় না। ওই কারণে আমি বড় ছেলে, আমার কষ্ট করাই লাগবে। আম্মা মরে গেছে চিংড়িকালে, এই ভাই বোন 6টারে দেখতে যায়, আমার এই অবস্থা। আমাকে ভাই বোন দেখাই লাগে, কষ্ট করাই লাগে। আল্লাহ ওই কারণে বড় ছেলে বানাচ্ছে, কষ্ট ছাড়া টাকা পাওয়া যায় না, এটাই ইচ্ছা। শুধু ইব্রাহিম না, এ কনক্রিটের শহরে জীবিকার টানে কাজ করছেন প্রবীণ সিএনজি চালক সহ নানা বয়সের মানুষ। তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতে রাস্তার পাশে দোকানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। বিক্রেতারা জানিয়েছেন তাদের অনুভূতি। এটা তো অনেক কষ্ট ভাই, যে গরমটা পরে, গরমে অনেক কষ্ট পাইতেছি আমরা। এরপরে ছাতি টাঙাইও এখনো, মানে ছাতে যে টাঙায়, এরপর গরমে শরীরটা পুরো ভিজা, গেঞ্জি সব ভিজা যায় আর কি। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই যে বৃহস্পতিবার দোয়ান করে গেছি, কালকে জ্বর, আজকেও স্বাস্থ্য বেশি ভালো না, তারপরেও আইতে হয়েছে সংসারের চাপে বলে। করার কিছু নাই বাজান, ওই উপরের নিহতের খেলা, করার কিছু নাই। আমরা গরিব মানুষ, রাস্তায় বাড়ি। গরমে বেশি ভালো না, গরম তো খুব খারাপ। ওই ভিতরে গরম আরও লাগে বেশি, ওই ছাদ গরম হয়ে যায় না, আরও গরম বেশি ভিতরে। এদিকে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এটা গত পরশু থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে এটি এখন রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা সহ কয়েকটি জেলায় বিদ্যমান রয়েছে। এটি আরও 2-1 দিন স্থায়িত্ব লাভ করবে, মানে সব জায়গা থেকে যাবে না। 5 তারিখের পর 6, 7, 8 এই 3 দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি কমে যেতে পারে। এই গরমে সাধারণ মানুষকে সচেতনতার সাথে চলার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। আরিফিন শাওন, বাংলাভিশন, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থায় জাহাজ ভাড়া বাড়ার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নানামুখী সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে সমুদ্রগামী জাহাজে 20% এবং ফিডার জাহাজের কন্টেইনার ভাড়া বাড়ানো হয়েছে বক্স প্রতি সর্বোচ্চ $950 পর্যন্ত। চাহিদার মাত্র 1/4 ডিজেল পাওয়ায় লাইটার জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য খালাসে 5 দিন দেরি করায় প্রতিদিন মাদার ভেসেলকে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে $15,000। বাড়তি মূল্যে কেনা আবার বাড়তি ভাড়ায় রপ্তানির এই বৈরী সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সাগরে ভাসমান আরেকটি বন্দর। সেখানে গভীর ড্রাফটের মাদার ভেসেল নোঙর করে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে। অনেক সময় বৈরী আবহাওয়া বা জেটিতে জায়গার অভাবেও সেখানে জাহাজগুলো অপেক্ষা করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় বিশ্বে জ্বালানি তেলের মূল্য বাড়ার জেরে মাদার ভেসেলগুলো এরই মধ্যে ভাড়া বাড়িয়েছে 20%। ফলে দ্রুত পণ্য খালাস করতে পারলে এড়ানো যেত ওয়েটিং চার্জ। কিন্তু লাইটার জাহাজ প্রতিদিনের চাহিদা 2.5 লাখ লিটার ডিজেলের বিপরীতে 60,000 অর্থাৎ 1/4 ডিজেল লিটার পাওয়ায় মাদার ভেসেল থেকে পণ্য খালাস বিলম্ব হচ্ছে অন্তত 5 দিন। আমদানি রপ্তানি দুটোতেই খরচ বাড়ায় বেশি ক্ষতিগ্রস্ত দেশের পোশাক শিল্প। আমরা আগে যেখানে 20 ফিট কন্টেনার যেটা $1,400-1400 চায়না থেকে চিটং পোর্টে আনতাম, সেটা এখন প্রায় বেশ $700 থেকে $750 বেড়ে গিয়েছে এবং 40 হাইকিউটা প্রায় $950 মতো বেড়ে গিয়েছে। বাড়তি কস্টটা যখন আমরা অন্যান্য কান্ট্রির সাথে আমরা কম্পিটিশনে দিচ্ছি, ওই জায়গার মধ্যে আমরা পেরে উঠতে পারছি না, যার ধরুন আমরা অর্ডার কিন্তু অনেক লেসের দিকে চলে যাচ্ছে। লাইটার জাহাজ সংকটে মাদার ভেসেলের ক্ষতিপূরণ বাড়ছে স্বীকার করেছেন জাহাজ মালিকরা। তবে তারা জাহাজ ভাড়া বাড়াননি বলে জানান। আমরা কোনোভাবেই 50-60 হাজার লিটার উপর তেল পাচ্ছি না। সবগুলো ভেন্ডার থেকে বা পদ্মা মেঘনা যমুনা থেকে আমাদের যে ভেন্ডার আছে তারা এই পরিমাণে সে তেল বেশি দিতে পারতেছে না, যার ফলে আমরা অধিকাংশ মাদার লাইটার জাহাজগুলো লোডে পাঠাতে দেরি হচ্ছে, অথবা লোড করে আসলেও গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে তার বিলম্ব হচ্ছে। মাল আনলোড করে খালাস করে আসতে পারতেছে না, এই জন্য লাইটার জাহাজেরও সংকট হচ্ছে, মাদার ভেসেলেও ড্যামেজ খাচ্ছে। এদিকে শিপিং ব্যবসায়ীরা বলছেন, এমনিতে বাড়তি ভাড়া, তার উপর দিনের পর দিন অলস দাঁড়িয়ে থাকা মাদার ভেসেলের ক্ষতিপূরণ পণ্যের মালিক দিলেও চাপ পড়বে ভোক্তাদের উপর। দ্রুত সমস্যার সমাধান না হলে সামনে অপেক্ষা করছে মহাসংকট। এই সুযোগে যদি তারা যদি তেলও এবং ভাড়াও বাড়ায়, সেটা কিন্তু হবে অযৌক্তিক। এটা যতটুকু পড়বে ততটুকু কিন্তু আমাদের ভোক্তার উপরও কিন্তু এটা আলটিমেট কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে, বেড়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে এবং মিডল ইস্টের অনেক অর্ডার বাতিলও হয়ে যেতে পারে। পর্যাপ্ত ডিজেল সরবরাহের মাধ্যমে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস দ্রুততার সাথে করার পরামর্শ ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর তামিম। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রতি মাসে সরকারকে জ্বালানি আমদানি করতে 5,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভর্তুকি দিয়ে বেশি দিন জ্বালানি সরবরাহ সম্ভব হবে না মনে করেন ডক্টর তামিম। স্বল্প সময়ের জন্য ভর্তুকি ভালো দাবি করে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তখন দাম বাড়াতে হবে। তিনি বলেন, বিপিসি বিগত সময়ে 30,000 কোটি টাকা লাভ করেছে। বিগত সরকার এই টাকা অন্যত্র খরচ না করলে এখন সেই লাভের টাকা জ্বালানি ভর্তুকিতে খরচ করা যেত বলে মনে করেন তিনি। আসন্ন বাজেটে সৌর বিদ্যুতের জন্য আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। বাজেটে সৌর বিদ্যুতের জন্য বিনিয়োগ আনার ব্যবস্থা রাখার কথা বলেন ডক্টর তামিম। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, জ্বালানি খাতে বিগত সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের উপর পড়েছে। দ্বিগুণ দামে জ্বালানি কেনা হচ্ছে, এটা অ্যাডজাস্ট যদি করতে যাই ব্যাপকভাবে মূল্যস্ফীতি হবে। সারা বিশ্বের একটা মন্দা সৃষ্টি হতে পারে, যেটা এখন প্রেডিক্ট করা হচ্ছে। যদি এটা দীর্ঘায়িত হয় যুদ্ধটা, তাহলে বিশ্বে মন্দা চলে আসবে। তো সেই প্রেক্ষিতে আমাদের স্বল্পকালীন সময়ে যে সরকার ভর্তুকির কথা চিন্তা করেছে, সেটা আমি মনে করি সঠিক। কিন্তু এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে এত বড় ভর্তুকি দিয়ে প্রতি মাসে 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে এই কম মূল্যে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে না। তখন আমাদের মূল্য বৃদ্ধি করতেই হবে।
ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধ বিমানে নিখোঁজ পাইলটকে হন্য হয়ে খুঁজছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাইলটকে খুঁজতে গিয়ে ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মার্কিন উদ্ধার বিমানও। একের পর এক মার্কিন বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যেও হামলা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া 48 ঘণ্টা যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যানের দাবি করেছে তেহরান। ইসরায়েলে ভারী আঘাত হেনেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। থেমে নেই ইসরায়েলও। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও লেবানন জুড়ে বিধ্বংস চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইনের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। একের পর এক মার্কিন বিমানগুলো এভাবেই গুলি করে ভূপাতিত করে চলেছে ইরানি সেনারা। ইরানের আকাশ এখন যেন আমেরিকার বিমানগুলোর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুধু যুদ্ধ বিমান নয়, ইরানের ভেতরে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারে যাওয়া বিমানগুলো ইরানের তোপের মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেখানে ইরানের আকাশে টিকতে পারছে না আমেরিকার বিমানগুলো, সেখানে মার্কিন স্থলসেনা গিয়ে কিভাবে জীবিত থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। গেল শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের পর বিমানে থাকা পাইলট এখনও নিখোঁজ। বিমানটি ধ্বংস হওয়ার পরও পাইলট নিরাপদে অবতরণ বা ইজেক্ট করে ইরানের দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ইরান। তাকে জীবিত খুঁজে বের করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর তখনই পাইলটকে উদ্ধার করতে আসা বিমানগুলো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। শুধু নিজেদের আকাশ সীমায় উপস্থিত মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেই ক্ষান্ত হচ্ছে না ইরান। হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। ইরানের মিসাইল হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে। মধ্য ইসরায়েলের রোশ হাআইন ও পেতাহ টিকভা শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে কয়েক দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থানে চলছে ইরানের মিসাইল হামলা। তবে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার করে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর দাবি ওই হামলা ইসরায়েল চালিয়েছে। এদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের পাঠানো 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আর কখনোই হামলা হবে না। এই শর্তের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে যাবে না তাদের দেশ। রোজকার মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরান ও লেবাননের কিছু হামলা প্রতিরোধের পাশাপাশি ওই দুই দেশেই হামলার তীব্রতা বাড়িয়েছে। শনিবার হামলা হয়েছে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় চতুর্থ দফায় হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এছাড়া রাজধানী তেহরান ও কারাজ শহরেও চলছে বর্বর হামলা। ইরানের মতো লেবাননেও হামলা জোরদার করেছে নৃশংস ইসরায়েল। এদিকে হরমুজ খোলার চেষ্টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইনের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরাকে নিয়ে মোহভঙ্গ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। শনিবার বাফুফের মিটিংয়ে হ্যাভিয়ার কাবরেরার উত্তরসূরি খোঁজার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে 4 বছর দায়িত্ব পালন করেছেন হ্যাভিয়ার কাবরেরা, কিন্তু এই সময়ে লাল সবুজ দেশের ফুটবলে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি এই স্প্যানিশ কোচ। কিন্তু তারপরেও কাবরেরাকে সরানোর চিন্তা করেননি বাফুফে। এবার এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো করার সুযোগ থাকার পরও প্রত্যাশী সাফল্য পায়নি বাংলাদেশ। ভারতের বিপক্ষে 2 যুগ পর জয় পেলেও হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে হেরেছে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে। সব মিলিয়ে কাবরেরার অধীনে 39 ম্যাচ খেলে 10টিতে জিতেছে বাংলাদেশ এবং হেরেছে 19 ম্যাচে। ভারতকে হারানো 2023 সাফ ফুটবলের সেমিফাইনালে ওঠা এবং 2026 বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ লেবাননের বিপক্ষে হোম ম্যাচে ড্র করা, এই ছিল
কাবরেরা 4 বছরে বাংলাদেশ ফুটবলের অর্জন। কিন্তু হামজা চৌধুরী, সমিত সোমদের মতো এক ঝাঁক প্রবাসী ফুটবলার নিয়েও বাংলাদেশ ফুটবলকে ভালো একটা অবস্থানে তুলে আনতে না পারা ছিল তার বড় ব্যর্থতা। 30 এপ্রিল শেষ হচ্ছে কাবরেরা চুক্তি। তার সাথে চুক্তি নবায়ন করবে না বাফুফে। তবে বাফুফে নতুন কোচের জন্য যে বিজ্ঞাপন দিবে সেখানে আবেদন করতে পারবেন কাবরেরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের পোড়া লাশ উদ্ধার, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জ্বালানি তেলের ভোগান্তি সারা দেশে, কয়েক জেলায় হামের ভয়াবহতা, রাজশাহী কুষ্টিয়ায় আরও 5 শিশুর মৃত্যু। ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর, আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকে করুণ পরিণতির হুঁশিয়ারি 11 দলের, অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর ইউনূসকেও মাঠে নামার আহ্বান নাহিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।